এখন খুব গুরুত্বপূর্ণ একটা নতুন থিওরি নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে মলিকিউলার অরবিটাল থিওরি বা আণবিক তত্ত্ব। আচ্ছা, মলিকিউলার অরবিটাল থিওরি এই কনসেপ্টটা আসলে কেন আসতেছে, এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় একটা কথা, যে কেন মলিকিউলার অরবিটাল থিওরিটা আমরা পড়বো, এর কারণটা কি? এর একটা বড় কারণ হচ্ছে ভ্যালেন্স বন্ড থিওরির মাধ্যমে আমরা বিভিন্ন যৌগের স্ট্যাবিলিটি বা তাদের স্থায়িত্ব আমরা ব্যাখ্যা করতে পারি না, যেটা আমরা এই মলিকিউলার অরবিটাল থিওরির মাধ্যমে ব্যাখ্যা করতে পারতেছি। তারপর হিলিয়াম 2 কেন গঠন হয় না, সেটাও আমরা ব্যাখ্যা করতে পারি না, যেটা এর মাধ্যমে ব্যাখ্যা করতে পারি। তারপর বন্ড অর্ডার সম্পর্কে আমরা ধারণা পাই, একই সাথে কোনো একটা যৌগের চৌম্বকত্ব আমরা ব্যাখ্যা করতে পারি। যৌগের মানে কি, কোনো একটা অণুর চৌম্বকত্ব। মলিকিউলার অরবিটাল থিওরি শব্দটাই কিন্তু কি অণুর ক্ষেত্রে আমরা প্রযোজ্য হবে, তাই না? তো সেই ক্ষেত্রে সেই অণুটা কিরকম চৌম্বকত্ব লাভ করে, সেটা প্যারাম্যাগনেটিক, ডায়াম্যাগনেটিক না ফেরোম্যাগনেটিক, না কি ধরনের চৌম্বকত্ব সে লাভ করে, সেটা আমরা ব্যাখ্যা করতে পারবো এই মলিকুলার অরবিটাল থিওরির মাধ্যমে। আচ্ছা ফাইন, এখন কথা হচ্ছে এটার একটু শুরু থেকে আমরা একটু দেখি। বেসিক্যালি 1932 সালে, হ্যাঁ 1932 বা 1932 সালে এই মলিকুলার অরবিটাল থিওরিটা আবিষ্কার করতে হচ্ছে বিজ্ঞানী হুন্ড এবং মলিকান নামে দুই বিজ্ঞানী। কিসের উপর ভিত্তি করে? কোয়ান্টাম মেকানিক্স বা কোয়ান্টাম বলবিদ্যা, ঠিক আছে? সেই কোয়ান্টাম বলবিদ্যার উপর ভিত্তি করে বেসিক্যালি দুইজন বিজ্ঞানী, একজন হচ্ছে বিজ্ঞানী হুন্ড, যার হুন্ডের নীতি আমরা অলরেডি আমাদের গুণগত রসায়ন আমরা সবাই মোটামুটি জানি যে হুন্ডের নীতি জিনিসটা কি। তো ওই বিজ্ঞানী হুন্ড এবং আরেকজন হচ্ছে কি বিজ্ঞানী মুলিকান, এই দুইজন বিজ্ঞানী 1932 সালে এই কোয়ান্টাম মেকানিক্স এর উপর ভিত্তি করে কি আবিষ্কার করলো? এই যে মলিকুলার অরবিটাল থিওরি বা মট, এটা আবিষ্কার করছে। তো এই মলিকুলার অরবিটাল থিওরিতে একটা কনসেপ্ট একটু জেনে রাখা ভালো, সেখানে হচ্ছে এখানে বেসিক্যালি অণুগুলা তাদের রৈখিক কম্বিনেশনের মাধ্যমে বা যুক্ত হয় আর কি। বেসিক্যালি এই রৈখিক কম্বিনেশনের মাধ্যমে যুক্ত হয় বিধায় এই মলিকুলার অরবিটাল থিওরিটাকে এলসিওএও বলা হয়, এলসিএও বলা হয়। এখন কথা হচ্ছে স্যার এলসিএও জিনিসটা কি? এলসিএও ব্যাপারটা হচ্ছে বেসিক্যালি এল হচ্ছে কি ওই যে রৈখিক কম্বিনেশন, এল হচ্ছে লিনিয়ার, এল হচ্ছে কি লিনিয়ার, সি দ্বারা বোঝানো হয় হচ্ছে কম্বিনেশন, লিনিয়ার কম্বিনেশন, লিনিয়ার কম্বিনেশন অফ অ্যাটমিক, লিনিয়ার কম্বিনেশন অফ অ্যাটমিক অরবিটালস, ঠিক আছে? লিনিয়ার কম্বিনেশন অফ অ্যাটমিক অরবিটালস, অর্থাৎ বেসিক্যালি অণুগুলার রৈখিক যে কম্বিনেশন, সেই রৈখিক কম্বিনেশনের মাধ্যমে আমাদের কি হয়, এই যে মলিকুলার অরবিটাল থিওরি বা মট, এই জিনিসটা হচ্ছে আমাদের কি হয়, তৈরি হয় বেসিক্যালি। ফাইন, এখন আসি হচ্ছে আমাদের এই মলিকুলার অরবিটাল থিওরি নিয়ে একটু আগাই আমরা পড়াশোনা করি। তো প্রথমে যে জিনিসটা সেটা হচ্ছে অ্যাটমিক অরবিটাল বা পারমাণবিক অরবিটাল জিনিসটা কি? পারমাণবিক অরবিটাল মানেটা কি? আচ্ছা স্যার, পারমাণবিক অরবিটাল মানে হচ্ছে একটা পরমাণুর মধ্যে যে অরবিটালটা থাকে বেসিক্যালি সেটা হচ্ছে আমাদের কি পারমাণবিক অরবিটাল। অর্থাৎ একটা পরমাণু, যেমন আমি যদি অক্সিজেনের ক্ষেত্রে বলি, অক্সিজেনের মধ্যে কি আছে 1s2 2s2 2p4, তার মানে এখানে 1s একটা পারমাণবিক অরবিটাল, 2s একটা পারমাণবিক, 2p একটা পারমাণবিক অরবিটাল, সেই জিনিসটাকে আমরা বেসিক্যালি কি বলে থাকি। ফাইন, অর্থাৎ পরমাণুতে যে অরবিটাল গুলা থাকে সেগুলোকে বলে আমরা কি পারমাণবিক অরবিটাল, এটা হচ্ছে মূল কথা। অর্থাৎ পরমাণুতে যে অরবিটাল গুলা থাকে, পরমাণুতে যে অরবিটাল গুলো থাকে সেটাই কি, সেটাই হচ্ছে বেসিক্যালি পারমাণবিক অরবিটাল, এটা মাথায় রাখতে হবে। সেটাই হচ্ছে আমাদের কি পারমাণবিক অরবিটাল, পারমাণবিক অরবিটাল। তাহলে অ্যাটমিক মলিকুলার অরবিটাল জিনিসটা কি? মলিকুলার অরবিটাল মানে হচ্ছে দুইটা বা পরমাণুর যে অরবিটাল গুলো আছে সেই পারমাণবিক অরবিটাল গুলো মিলে যে অরবিটালটা তৈরি হয় সেটাকে বলি আমরা অ্যাটমিক মলিকুলার অরবিটাল। যেমন O2, যেমন যদি O2 এর ক্ষেত্রে বলি, O2 এর মধ্যে যে অরবিটাল গুলো আছে না, সেই অরবিটাল গুলোকে বলি আমরা মলিকুলার অরবিটাল। আর একটা অক্সিজেনের মধ্যে যে অরবিটাল গুলো আছে, এই অরবিটাল গুলোকে বলি আমরা বেসিক্যালি কি অরবিটাল, পারমাণবিক অরবিটাল। তাহলে এই মলিকুলার অরবিটাল মানে কি, আমাদের পারমাণবিক অরবিটাল যেগুলো আছে, সেই পারমাণবিক অরবিটাল গুলা, এই পারমাণবিক যে অরবিটাল গুলো আছে সেই পারমাণবিক অরবিটাল গুলো মিলে, ঠিক আছে, পারমাণবিক অরবিটাল গুলো মিলে আমাদের কি তৈরি হয় স্যার, আণবিক অরবিটাল তৈরি হয়, ঠিক আছে? আণবিক আণবিক অরবিটাল তৈরি হয়, এটা হচ্ছে আমাদের মনে রাখতে হবে। পারমাণবিক অরবিটাল গুলো মিলে আণবিক অরবিটাল বেসিক্যালি এখান থেকে আমাদের কি হচ্ছে, তৈরি হয়। তো আমরা মলিকুলার অরবিটাল বুঝলাম, তারপর হচ্ছে আমরা অ্যাটমিক অরবিটাল, এই জিনিসটাও মোটামুটি আমরা বুঝতে পারলাম। এখন হচ্ছে কিছু জিনিস আমরা যা দেখব সেটা কি, তো এই যে মলিকুলার অরবিটাল থিওরি বা যেটাকে বলি আমরা আহ, এই থিওরি অনুযায়ী বা এলসিএও যেটা বলা হয় আর কি, এই থিওরি অনুযায়ী আমরা আসলে কি জানি? আমরা জানি যে
পরমাণুর যে অরবিটাল গুলো আছে সে পরমাণুর অরবিটাল গুলো যুক্ত হয়ে আমাদের কি তৈরি হয়, আণবিক অরবিটাল তৈরি হয়। তো এখন এখানে হচ্ছে আমাদের দুই ধরনের আণবিক অরবিটাল তৈরি হয়, এটা একটু মাথায় রাখতে হবে স্যার। এখানে যে আমাদের আণবিক অরবিটাল গুলো আছে সে আণবিক অরবিটাল গুলো কয় ধরনের, এখানে বেসিক্যালি দুই ধরনের আণবিক অরবিটাল তৈরি হয়, দুই ধরনের আণবিক অরবিটাল তৈরি হয়, দুই ধরনের আণবিক অরবিটাল এখান থেকে বেসিক্যালি আমাদের কি হয়, তৈরি হয়, আণবিক অরবিটাল তৈরি হয়। তো একটা কি, একটা হচ্ছে আমাদের একটা আণবিক অরবিটালকে বলি আমরা বন্ডিং অরবিটাল, বা যেটাকে বলি বন্ডিং অরবিটাল, বন্ডিং অরবিটাল। তো এই বন্ডিং অরবিটাল আর আরেকটা কি স্যার, আরেকটা হচ্ছে আমাদের অ্যান্টি বন্ডিং অরবিটাল। তো এই দুই ধরনের আণবিক অরবিটাল এখান থেকে তৈরি হয়, একটা হচ্ছে আমাদের বন্ডিং অরবিটাল, আরেকটা হচ্ছে কি আমাদের অ্যান্টি বন্ডিং অরবিটালস। এখন একটু এখান থেকে কয়েকটা জিনিস একটু মাথায় রাখতে হবে, কারণ এই জিনিসগুলা এখন যে কথাগুলো বলবো সেগুলো যদি আমরা না জানি তাহলে আমরা মলিকুলার অরবিটাল থিওরিগুলা মানে সামনে আলোচনা করতে পারবো না। তো এই যে বন্ডিং অরবিটাল যেগুলা, এই বন্ডিং অরবিটালের ক্ষেত্রে মনে রাখতে হবে স্যার, এই বন্ডিং অরবিটালের শক্তি বা এনার্জি, শক্তি বা এনার্জি সাধারণত কম থাকে, ঠিক আছে, বন্ডিং অরবিটালের শক্তি বা এনার্জি কম থাকে। তো যেহেতু বন্ডিং অরবিটালের শক্তি বা এনার্জি কম থাকে, সেই জন্য বন্ডিং অরবিটালে যে ইলেকট্রনগুলা তাদের স্থায়িত্ব সাধারণত কম বেশি থাকবে, যাদের শক্তি বা এনার্জি কম থাকে তাদের স্থায়িত্ব থাকে বেশি। অন দা আদার হ্যান্ড, অন দা আদার হ্যান্ড আমরা যদি এখানে অ্যান্টি বন্ডিং অরবিটালের ক্ষেত্রে বলি, এই অ্যান্টি বন্ডিং অরবিটালের শক্তি বা এনার্জি সাধারণত বেশি থাকবে, শক্তি বা এনার্জি সাধারণত কি হবে, এনার্জি এখানে কি হবে স্যার, বেশি হবে, শক্তি বা এনার্জি বেশি হবে। এবং যেহেতু শক্তি বা এনার্জির বেশি, এর স্থায়িত্ব বা স্ট্যাবিলিটি যেটাকে আমরা ইংলিশে বলি, এই স্থায়িত্ব বা স্ট্যাবিলিটি হবে কি অনেক কম। তাহলে এটা আমরা বুঝলাম যে বন্ডিং অরবিটালের শক্তি বা এনার্জি কম এবং স্থায়িত্ব বা স্ট্যাবিলিটি বেশি, আর অ্যান্টি বন্ডিং অরবিটালে শক্তি বা এনার্জি বেশি বাট স্ট্যাবিলিটি হচ্ছে কম। এখন আমরা এই যে দেখো এখানে আমরা কি লিখছি, N2 এর বন্ধন ক্রম ও চৌম্বকত্ব বের করো। তাহলে এই বন্ধন ক্রম ও চৌম্বকত্ব কি সেগুলো আমরা আসবো, তবে এই বন্ধন ক্রম আর চৌম্বকত্ব বের করতে হলে আমাকে প্রথমে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে যে N2টাকে, N2 কে একটা অণু, আমরা নাইট্রোজেন গ্যাসের একটা অণু, নাইট্রোজেন হচ্ছে একা একটা পরমাণু আর আরেকটা নাইট্রোজেন হচ্ছে পরমাণু, এই দুইটা পারমাণবিক অরবিটাল মিলে একটা আণবিক অরবিটাল তৈরি হচ্ছে। কথাটা বুঝি আমরা, এই যে একটা নাইট্রোজেন, এ একটা নাইট্রোজেন, এটা এখানে পারমাণবিক অরবিটাল আছে, এখানে পারমাণবিক অরবিটাল আছে, ক্লিয়ার, এই দুইটা পারমাণবিক অরবিটাল মিলে আমাদের N2 গঠন হচ্ছে, যেটা হচ্ছে কি তার একটা আণবিক অরবিটাল। তো ওই N2 এর মধ্যে একটা জিনিস মাথায় রাখতে হবে, যতগুলা পারমাণবিক অরবিটাল থাকবে ঠিক তত সংখ্যক আণবিক অরবিটাল তৈরি হবে। কেন? কারণ আণবিক অরবিটাল এখানে দুই ধরনের তৈরি হয়, একটা হচ্ছে বন্ডিং অরবিটাল আর একটা হচ্ছে অ্যান্টি বন্ডিং অরবিটাল। তাহলে বন্ডিং অরবিটাল হবে, আবার আরো কিছু সংখ্যক অ্যান্টি বন্ডিং অরবিটাল হবে। ফাইন, তো এই N2 এর ক্ষেত্রে আমরা মলিকুলার অরবিটাল থিওরি অনুযায়ী তাদের বন্ডিং এবং অ্যান্টি বন্ডিং অরবিটাল ইলেকট্রন বিন্যাসটা দেখব, সেই ইলেকট্রন বিন্যাসটা অনুযায়ী আমরা এখান থেকে বন্ধন ক্রম আর চৌম্বকত্ব বের করতে পারবো। ফাইন, এখন একটু আমরা খেয়াল করি, তাহলে এখানে একটা জিনিস নোট হিসেবে আমরা মাথায় রাখতে পারি, সেটা হচ্ছে মনে রাখতে হবে ইলেকট্রন স্থাপনের ক্ষেত্রে বা ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে, এই ক্ষেত্রে মনে রাখতে হবে ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে, ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই বন্ডিং অরবিটাল আগে পূর্ণ করতে হবে স্যার, ঠিক আছে, বন্ডিং অরবিটাল, বন্ডিং অরবিটাল আগে পূর্ণ করে, আগে পূর্ণ করে তারপর অ্যান্টি বন্ডিং অরবিটাল পূর্ণ করতে হবে, পূর্ণ করে তারপর তারপর কি করতে হবে আমাদের স্যার, অ্যান্টি বন্ডিং অরবিটাল পূর্ণ করতে হবে, এ বি ও লিখি আমরা, অ্যান্টি বন্ডিং অরবিটাল পূর্ণ করতে হবে, পূর্ণ করতে হবে, এইটা মাথায় রাখতে হবে কিন্তু আমাদের। কারণ ওই যে আমরা আহ্বান নীতি অনুযায়ী কি পড়ে আসছিলাম বলতো, আহ্বান নীতি কি পড়ছি আমরা, আহ্বান নীতি বলছি ইলেকট্রনটা কিভাবে স্থাপিত হয়, যার শক্তি কম, যে উপশক্তি স্তরে শক্তিটা কম থাকে সে উপশক্তি স্তরে ইলেকট্রন আগে বসে, তারপর পর্যায়ক্রমে উচ্চ শক্তি স্তরের দিকে ইলেকট্রন গুলা যায়। তো এখানেও ঠিক ওই কনসেপ্টটা ইউজ হবে, ইলেকট্রন বিন্যাস বা ইলেকট্রন স্থাপনের ক্ষেত্রে তুমি অবশ্যই মনে রাখবা আগে বন্ডিং অরবিটাল পূর্ণ করতে হবে, তারপর তোমার অ্যান্টি বন্ডিং অরবিটাল গুলা পূর্ণ করতে হবে। এখন আসি স্যার, অনেক কিছু পড়ে ফেললাম, কিন্তু আসলে জিনিসগুলো আমরা অ্যাপ্লাই করবো কিভাবে সেটা হচ্ছে বড় কথা। আমরা অ্যাটমিক অরবিটাল কি, মলিকুলার অরবিটাল কি সেটা বুঝলাম, আমরা বন্ডিং অরবিটাল অ্যান্টি বন্ডিং অরবিটাল কি সেটা বুঝলাম, কিন্তু সামনে আমরা এটা কি করব, বন্ধন ক্রম জিনিসটা বের করবো কিভাবে, বা বন্ধন ক্রম বা বন্ড অর্ডার জিনিসটা কি সেটা আগে জানতে হবে। ফাইন, আগে একটা জিনিস একটু মনে রাখবা যে বন্ড অর্ডার ব্যাপারটা কি স্যার, বন্ড অর্ডার মানে হচ্ছে একটা অণু, ঠিক আছে, একটা অণু বা একটা যৌগে যে দুইটা পরমাণু আছে তাদের মধ্যকার যে কয়টা বন্ধন থাকে সেগুলোকে বলি তার বন্ড অর্ডার বা বন্ধন ক্রম। অর্থাৎ এটা একটা গাণিতিক মান, যেই মানটা
যত সংখ্যক তাদের মধ্যে বন্ধনটা থাকবে সেই তত সংখ্যক বন্ধনকেই তার বন্ধনক্রম বা বন্ড অর্ডার বলা হয়। এখানে একটু ব্যতিক্রম হয়, অনেক সময় দেখা যায় কি বন্ড অর্ডারের মান পয়েন্টে আসে, তো তখন সেটা কি হয়, তখন বেসিক্যালি আমরা রেজুনেন্স হিসেবে সেটাকে কাউন্ট করতে পারি, তবে সেটা আমরা আস্তে আস্তে আসবো। আচ্ছা, তো নাইট্রোজেনের ক্ষেত্রে কি হয়, এই একটা নাইট্রোজেন, নাইট্রোজেনের ক্ষেত্রে হচ্ছে এই একটা নাইট্রোজেন প্লাস হচ্ছে আরেকটা নাইট্রোজেন, এই দুইটা নাইট্রোজেন দুইটা পারমাণবিক অরবিটাল, তাহলে মিলে আমাদের একটা কি হচ্ছে বন্ড আণবিক অরবিটাল আমাদের এখানে তৈরি হচ্ছে। তো এই একটা নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি, এখানে কি পাবো আমরা, নাইট্রোজেন তো 7, তাহলে 1s2, দেন হচ্ছে 2s2, দেন হচ্ছে 2p3। আর এই নাইট্রোজেনের ক্ষেত্রে আমরা কি পাবো স্যার, 1s2, 2s2, 2p3। এখন যখন এরা আবার একটা অণু গঠন করতেছে, এরা তো পরমাণু আকারে আছে, যখন এরা অণু গঠন করতেছে তখন কি হবে, তখন এরা আণবিক অরবিটালে পরিণত হবে। তো এই আণবিক অরবিটাল কয়টা, আণবিক অরবিটাল হয় দুই ধরনের, একটা হচ্ছে বন্ডিং অরবিটাল, একটা অ্যান্টি বন্ডিং অরবিটাল। তো এই যে আণবিক অরবিটাল আবার কাদের সাথে আণবিক অরবিটাল হবে খেয়াল রাখবা, এখানে কিন্তু মনে রাখতে হবে এই 1s, এই 1s এর সাথে অরবিটাল মানে আণবিক অরবিটাল তৈরি করবে, আবার 2s এই 2s এর সাথে আণবিক অরবিটাল তৈরি করবে, 2p এর সাথে আণবিক অরবিটাল তৈরি করবে। অর্থাৎ সমশক্তি সম্পন্ন যে পারমাণবিক অরবিটাল গুলো আছে তারা মিলে আণবিক অরবিটাল তৈরি করবে, কখনো 1s এর সাথে 2s মিলে আণবিক অরবিটাল তৈরি করবে না। ফাইন, এখন নাইট্রোজেনের ক্ষেত্রে যদি আমরা আসি, তাহলে আমরা কি করতে পারি একটু খেয়াল করি আমরা। আচ্ছা, তো এই যে আমরা এখানে একটা নাইট্রোজেনের ক্ষেত্রে আমরা দেখব, ফাইন। তো এখন দেখো নাইট্রোজেনের কয়টা, প্রথম হচ্ছে 1s অরবিটাল, তাহলে এই 1s অরবিটালের ক্ষেত্রে কি হয়, দেখো এটা হচ্ছে একটা এখানে একটা, এটা হচ্ছে আমাদের একটা অ্যাটমিক অরবিটাল, এটা একটা অ্যাটমিক অরবিটাল, মাঝখানে হচ্ছে আমাদের মলিকিউলার অরবিটাল, ঠিক আছে, তা মাঝখানে মলিকিউলার অরবিটাল, তাহলে এখানে হচ্ছে আমাদের 1s আর এখানে হবে আরেকটা 1s। ওকে ফাইন, তাহলে এটা হচ্ছে ধরো একটা নাইট্রোজেনের এই 1s, এই 1s এ কয়টা ইলেকট্রন আছে আমাদের এখানে, দুইটা ইলেকট্রন আছে, আর এই 1s এর মধ্যে কয়টা ইলেকট্রন আছে, দুইটা ইলেকট্রন আছে, এই যে এখানে হচ্ছে 1s, এটা হচ্ছে 1s, কয়টা ইলেকট্রন হলো, দুইটা, দুইটা চারটা ইলেকট্রন হলো। তো আমি কি বলছিলাম, আমি এটা বলছিলাম যে বন্ডিং অরবিটাল গুলোর শক্তি কম, এনার্জি কম থাকবে, আর অ্যান্টি বন্ডিং অরবিটাল শক্তি বেশি, এনার্জি বেশি থাকবে। তাহলে বন্ডিং অরবিটালের শক্তি যদি কম হয়, তাহলে অ্যান্টি বন্ডিং অরবিটাল উপরের দিকে যাবে আর বন্ডিং অরবিটাল থাকবে নিচের দিকে, এটুকু মোটামুটি আমরা বুঝতে পারছি। তাহলে এইখানে হচ্ছে আমাদের এই যে দেখো একটু একটু আমরা একটু খেয়াল করি, আমরা বলছিলাম যতগুলা পারমাণবিক অরবিটাল থাকবে ঠিক তত সংখ্যক আণবিক অরবিটাল হবে, দুইটা পারমাণবিক অরবিটাল, এই যে স্যার দুইটা আণবিক অরবিটাল, তাহলে এইটা যদি হয় আমাদের বন্ডিং অরবিটাল, তাহলে এটাকে আমরা এই বন্ডিং অরবিটাল গুলো আগে পূর্ণ হবে, তারপর অ্যান্টি বন্ডিং অরবিটাল পূর্ণ হবে। তো বন্ডিং অরবিটাল ইলেকট্রন কয়টা, এই একটা, দুইটা, তারপর যাবে অ্যান্টি বন্ডিং অরবিটাল, এই একটা, দুইটা, এইটা হচ্ছে বন্ডিং অরবিটাল, এটা হচ্ছে অ্যান্টি বন্ডিং অরবিটাল। তো এটাকে যদি আমরা সিগমা দ্বারা প্রকাশ করি, এটাকে আমরা সিগমা স্টার দ্বারা প্রকাশ করতে পারি, কারণ এর শক্তিটা বেশি। আচ্ছা, দ্বিতীয় ক্ষেত্রে এখন কি হবে, দ্বিতীয় ক্ষেত্রে এখানে হচ্ছে আমাদের 2s, এখানে হবে হচ্ছে আমাদের 2s, তাহলে এই 2s যে অরবিটালটা আছে, এখানেও 2s অরবিটাল, দুইটা পারমাণবিক অরবিটাল মিলে আমাদের একটা আণবিক অরবিটাল তৈরি হবে। তাহলে এখানে টোটাল কয়টা, এখানে টোটাল 4টা ইলেকট্রন আমাদের আছে। এই 4টা ইলেকট্রনকে যখন আমি দুইটা শক্তির ক্রম অনুযায়ী ভাগ করবো, এগুলো কিন্তু এনার্জি লাইন আর কি, ঠিক আছে, যত উপরের দিকে এনার্জি বেশি, নিচে হলে এনার্জি কম। তো এখানে এটা হচ্ছে আমাদের কি বন্ডিং অরবিটাল হয়ে যাবে, আর এখানে এটা কি স্যার, এটা হচ্ছে আমাদের অ্যান্টি বন্ডিং অরবিটাল হয়ে যাবে। তাহলে বন্ডিং অরবিটাল আগে পূর্ণ করো, এই একটা, দুইটা বন্ডিং অরবিটাল পূর্ণ করলাম, তারপর আমরা অ্যান্টি বন্ডিং অরবিটাল পূর্ণ করলাম এখানে। ফাইন, এখন হচ্ছে আমরা এটা একটু চাপায় নিলে আমাদের বেটার হবে। এখন আমরা কি করতে পারি, ওকে, তো এখন হচ্ছে এখানে একটু আমরা দেখি, এখন হচ্ছে আমাদের দেন এখন আমরা কি করতে পারি স্যার, এখন হচ্ছে আমাদের এই যে 2p যে অরবিটালটা আছে, সেই 2p অরবিটালটার ক্ষেত্রে আমরা একটু খেয়াল করি, 2p, তাই 2p তে আমাদের টোটাল অরবিটাল কয়টা আছে খেয়াল করি আমরা, টোটাল ইলেকট্রন কয়টা আছে আগে সেটা দেখি। এই যে 2p তে এখানে আছে তিনটা, এখানে আছে তিনটা, তাহলে এই যে এটা হচ্ছে একটা 2p, এটা হচ্ছে একটা 2p, এই 2p তে এখানে একটা, দুইটা এবং তিনটা অরবিটাল আছে, এই 2p তে ওখানে হচ্ছে একটা, দুইটা এবং তিনটা অরবিটাল এখানে আমাদের আছে। তাই 2p কিন্তু আবার তিনটে উপশক্তি হিসেবে ভাগ করা যায়, এক্স ওয়াই জেড, 2p এক্স ওয়াই জেড। তো এখন ফাইন, এটা যদি আমরা করি তাহলে এরও বন্ডিং অরবিটাল পাবো, এরও অ্যান্টি বন্ডিং অরবিটাল আমরা পাবো স্বাভাবিকভাবে। তাহলে এখন কথা হচ্ছে এই যে এর হচ্ছে বন্ডিং অরবিটাল আর এর অ্যান্টি বন্ডিং অরবিটাল, সেটা যদি আমরা একটু খেয়াল করি, 1 2, তাহলে এখানে আমরা যদি দেখি এই অ্যান্টি বন্ডিং এবং বন্ডিং অরবিটাল গুলো যদি আমরা দেখি, তাহলে কি পাবো, আগে বন্ডিং অরবিটাল ফিল আপ করতে হবে। প্রথম কথা হচ্ছে কি স্যার, আগে বন্ডিং অরবিটাল ফিল আপ করতে হবে। তাই টোটাল ইলেকট্রন কয়টা আছে এখানে, 1 2 3 1 2 3 6টা। তো 6টা ইলেকট্রনের মধ্যে আগে বন্ডিং অরবিটাল ফিল আপ করি, এই একটা, একটা, দুইটা,
তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। তো এখানে আমাদের স্বাভাবিকভাবে অ্যান্টি বন্ডিং ইলেকট্রন ওখানে যাওয়ার দরকার নেই, কারণ এখানে ইলেকট্রন আমাদের প্রয়োজন নাই। ফাইন, এখন হচ্ছে এখান থেকে আমি কি বের করব, আমাদের এই নাইট্রোজেনের বন্ধন ক্রম বের করতে বলছে। ফাইন, তো বন্ধন ক্রম আমরা কিভাবে বের করবো, বা বন্ড অর্ডার। এই বন্ড অর্ডারের একটা সূত্র আছে স্যার, সেই সূত্রটা একটু আমরা দেখি। বন্ড অর্ডার এর একটা সুন্দর একটা সূত্র আছে। বন্ড অর্ডারের যে সূত্রটা, সেটা হচ্ছে একদম যোজ্যতা স্তরে বা শেষে যে বন্ডিং ইলেকট্রন গুলো থাকে মাইনাস অ্যান্টি বন্ডিং ইলেকট্রন ডিভাইড বাই হয় 2। তাহলে আমরা বন্ডিং বন্ডের সূত্রটা কি, আমাদের যোজ্যতা স্তরের কি হয়, যোজ্যতা স্তরের বন্ডিং ইলেকট্রন, মানে বন্ডিং যে ইলেকট্রন গুলো আছে, মাইনাস সেই যোজ্যতা স্তরের অ্যান্টি বন্ডিং অরবিটালের যে ইলেকট্রন গুলো আছে, এগুলাকে 2 দিয়ে ভাগ করলে আমরা কি পাবো স্যার, 2 দিয়ে ভাগ করলে আমরা বেসিক্যালি এই যে আমরা বন্ড অর্ডারটা পাবো। বন্ড অর্ডার জিনিসটা কি সেটা একটু আগে বললাম। বন্ড অর্ডার ব্যাপারটা কি, বন্ড অর্ডার হচ্ছে এই যে নাইট্রোজেন একটা নাইট্রোজেন পরস্পর কয়টা বন্ধনে তারা যুক্ত আছে, সেটি হচ্ছে তাদের বন্ড অর্ডার। তাহলে এখন আমি একটু খেয়াল করি, তাহলে যোজ্যতা স্তরে বন্ডিং ইলেকট্রন, তাহলে এর যোজ্যতা স্তরে বন্ডিং ইলেকট্রন কয়টা, 6টা। তাহলে এখন একটু খেয়াল করি, যদি আমরা দেখি এর যোজ্যতা স্তরে বন্ডিং ইলেকট্রন হচ্ছে 6টা, মাইনাস যোজ্যতা স্তরে অ্যান্টি বন্ডিং ইলেকট্রন কয়টা, একটাও নাই, 0, কারণ এখানে যায় নাই, ডিভাইড বাই 2, তাহলে কত হয়, 3। অর্থাৎ এইখান থেকে আমরা বেসিক্যালি বলতে পারি এই যে একটা নাইট্রোজেন, এই আর একটা নাইট্রোজেন, তারা পরস্পর এই যে স্যার 3টা বন্ধনের মাধ্যমে যুক্ত আছে। এই যে আমরা কনসেপ্টটা পাইলাম, এইটাই বেসিক্যালি মলিকুলার অরবিটাল থিওরির মাধ্যমে আমরা ব্যাখ্যা করতে পারি। ভ্যালেন্স বন্ড থিওরির মাধ্যমে আমরা এই যে দুইটা পরমাণুর মধ্যে যে কয়টা বন্ধনে তারা যুক্ত আছে, সেই কয়টা বন্ধনে যুক্ত সেটা আমরা ব্যাখ্যা করতে পারি না। এখানে আমরা এটার মাধ্যমে এটা ব্যাখ্যা করতে পারি। তো দেখলাম আমরা কি এই নাইট্রোজেনের ক্ষেত্রে আমরা যে তারা 3টা বন্ধনের মাধ্যমে যুক্ত হয়, এটা আমরা কিভাবে বের করলাম, এই যে মলিকুলার অরবিটাল থিওরির মাধ্যমে বের করলাম, যেখানে এদের মাঝখানে বন্ধন হয় কয়টা, 3টা। তো চলো আমরা আরেকটা করি। আমরা যদি হাইড্রোজেনের ক্ষেত্রে করি তাহলেও আমাদের খারাপ হয় না, যে হাইড্রোজেনের ক্ষেত্রে যদি বন্ড অর্ডার আমরা বের করতে চাই, হাইড্রোজেন এর বন্ড অর্ডার বা বন্ধন ক্রম, হাইড্রোজেনের বন্ড অর্ডার বা বন্ধন ক্রম। তো সেম ভাবে আমরা দেখি। তো হাইড্রোজেনের ক্ষেত্রে কি হয়, এই যে একটা হাইড্রোজেন তার সাথে হচ্ছে আরেকটা হাইড্রোজেন মিলে কি হয়, আমাদের হাইড্রোজেন গ্যাসটা আমাদের এখান থেকে তৈরি হচ্ছে। তো এইটা হচ্ছে একটা পারমাণবিক অরবিটাল স্যার, আর এটা হচ্ছে আরেকটা পারমাণবিক অরবিটাল, মিলে আমাদের কি হচ্ছে, একটা আণবিক অরবিটাল আমাদের এখান থেকে তৈরি হচ্ছে। তো এই হাইড্রোজেনের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস যদি করি তাহলে 1s1, এই হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে কত, আমাদের 1s1। তো এইখানে আমাদের হাইড্রোজেন যখন গ্যাস হয়ে যাবে তখন কি হবে, এই যে দুইটা পারমাণবিক অরবিটাল মিলে আণবিক অরবিটাল তৈরি হবে। তো আমি কি বলে নিছি, মলিকুলার অরবিটাল কনসেপ্ট অনুযায়ী যতগুলা পারমাণবিক অরবিটাল থাকবে ঠিক তত সংখ্যক আণবিক অরবিটাল আমাদের এখানে থাকতে হবে। তো এখন এখানে যদি আমরা দেখি, তো এটা হচ্ছে আমাদের এনার্জি লাইন। তো এখানে হচ্ছে একটা হাইড্রোজেন বা একটা পারমাণবিক অরবিটাল, এখানে হচ্ছে আরেকটা হাইড্রোজেনের পারমাণবিক অরবিটাল, এবং তাদের মাঝখানে আমরা আণবিক অরবিটাল গুলা তৈরি করব। তো এটা কি, এটা হচ্ছে আমাদের অ্যাটমিক অরবিটাল, আর এটা হচ্ছে আমাদের আরেকটা অ্যাটমিক অরবিটাল, মাঝামাঝি স্থানে থাকবে হচ্ছে আমাদের মলিকুলার অরবিটাল। তো যতগুলা অ্যাটমিক অরবিটাল থাকবে ঠিক তত সংখ্যক মলিকুলার অরবিটাল তৈরি হবে। আমি আবার বললাম, তাহলে এখানে অ্যাটমিক অরবিটাল কয়টা, এই একটা, এখানে হচ্ছে আরেকটা, দুইটা মিলে দুইটা মলিকুলার অরবিটাল তৈরি হবে। একটা হচ্ছে বন্ডিং অরবিটাল, একটা হচ্ছে অ্যান্টি বন্ডিং অরবিটাল। তো এখানে যদি একটা হাইড্রোজেন দেখি, এখানে যদি আরেকটা হাইড্রোজেনের ক্ষেত্রে দেখি, তো এই হাইড্রোজেনের কয়টা ইলেকট্রন, এই একটা ইলেকট্রন, এই হাইড্রোজেনের ক্ষেত্রে একটা ইলেকট্রন আছে। তো আমরা বলছিলাম কি বন্ডিং অরবিটাল গুলা শক্তি কম থাকে, অ্যান্টি বন্ডিং অরবিটালের শক্তি বেশি থাকে। তো এই যে বন্ডিং অরবিটালের ক্ষেত্রে যদি দেখি, এটা যদি আমাদের বন্ডিং অরবিটাল হয়, দেন এখানে আরেকটা হচ্ছে আমাদের কি হবে, অ্যান্টি বন্ডিং অরবিটাল তৈরি হবে। তো এই যে বন্ডিং অরবিটাল দিয়ে সিগমা দিই, এই অ্যান্টি বন্ডিং অরবিটাল হচ্ছে আমরা কি দিলাম, সিগমা স্টার দিয়ে দিলাম। তাহলে এখন আমাদের আগে বন্ডিং অরবিটাল ফিল আপ করতে হবে কিন্তু স্যার, তারপর আমরা অ্যান্টি বন্ডিং অরবিটাল ফিল আপ করবো। তাই বন্ডিং অরবিটাল ইলেকট্রন কয়টা লাগবে, যদি আমরা অন্য কালার দিয়ে দেখি, এখানে এই একটা, টোটাল ইলেকট্রন কয়টা, দুইটা। তাই টোটাল এইখানে পারমাণবিক অরবিটালে ইলেকট্রন আছে দুইটা। তো এই দুইটাকে আমার এই আণবিক অরবিটাল গুলোর মধ্যে সাজায় ফেলতে হবে। আগে বন্ডিং অরবিটাল আমরা ফিল আপ করবো। বন্ডিং অরবিটাল একটা, এই যে দুইটা, দেন আমাদের আর ইলেকট্রন নাই, তাহলে অ্যান্টি বন্ডিং আর ইলেকট্রন যাবে না। অ্যান্টি বন্ডিং এ যদি এখানে ইলেকট্রন না যায়, তাহলে এখন আমরা কি করতে পারি, চাইলে এখন হচ্ছে আমরা এই যে এই হাইড্রোজেনের বন্ড অর্ডারটা আমরা এখান থেকে বের করতে পারি। তো হাইড্রোজেনের যদি আমরা বন্ড অর্ডার আমরা বের করতে চাই, হাইড্রোজেনের বন্ড অর্ডার কত, আমি কি বলছিলাম, যোজ্যতা স্তরের, আমি আবারও বলি, যোজ্যতা স্তরের বন্ডিং ইলেকট্রন সংখ্যা মাইনাস অ্যান্টি বন্ডিং ইলেকট্রন সংখ্যা ডিভাইড বাই হচ্ছে 2। তাহলে যোজ্যতা স্তরের বন্ডিং ইলেকট্রন সংখ্যা কত, যোজ্যতা স্তরের বন্ডিং ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2 এখানে, মাইনাস যোজ্যতা স্তরের অ্যান্টি বন্ডিং ইলেকট্রন সংখ্যা কত, 1, 0 এখানে ডিভাইড বাই হচ্ছে 2। তাহলে এখন আমরা কাটাকাটি করি 1, তার মানে কি এই হাইড্রোজেন
এবং হাইড্রোজেন তারা পরস্পর একটা বন্ধনের মাধ্যমে আমাদের কি থাকে, যুক্ত থাকে। এই যে স্যার আমরা কোন একটা অণুর তাদের নিজস্ব যে বন্ধন সংখ্যা সেটা বের করতে পারি এই যে কিসের মাধ্যমে, মলিকুলার অরবিটাল থিওরির মাধ্যমে, এটাকে বলি আমরা বন্ড অর্ডার। এখন আমরা এক্সট্রা আরেকটা জিনিস পড়বো, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমাদের চৌম্বকত্ব নিয়ে আমরা একটু আলোচনা করব। বেসিক্যালি আমাদের ইন্টারমিডিয়েটের সিলেবাস অনুযায়ী 3 ধরনের চৌম্বকত্ব নিয়ে আলোচনা করা আছে আমাদের বইগুলাতে, ঠিক আছে, কিন্তু চৌম্বকত্ব 5 ধরনের হয়, সেগুলা আমরা আলোচনা এখন দরকার নেই, মোটামুটি 3 ধরনের আলোচনা করলেই হবে। আচ্ছা, তো চৌম্বকত্ব নিয়ে যদি আমরা বলি, চৌম্বকত্ব, এই যে আমরা মলিকুলার অরবিটাল থিওরি এর মাধ্যমে আমরা কি করতে পারি, চৌম্বকত্ব আলোচনা করতে পারি। যেমন এই যে H2 যে বন্ধন, এই যৌগটা আছে বা অণুটা আছে, এই অণুটা কি টাইপের চৌম্বকত্ব, সে কি প্যারাম্যাগনেটিক নাকি ডায়াম্যাগনেটিক নাকি ফেরোম্যাগনেটিক না কি টাইপের ম্যাগনেটিক, সেটা আমরা বেসিক্যালি এখান থেকে কি করতে পারি, আলোচনা করতে পারি। ওকে, তো চৌম্বকত্বের মধ্যে প্রথমে আসে হচ্ছে আমাদের প্যারাম্যাগনেটিক যেটা আছে সেটা, প্যারাম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক এটা একটা চৌম্বকত্ব আছে। তারপর হচ্ছে কি, তারপর হচ্ছে আমাদের ডায়াম্যাগনেটিক, ডায়াম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক, ডায়াম্যাগনেটিক, দেন হচ্ছে আমাদের কি, ফেরোম্যাগনেটিক, ফেরোম্যাগনেটিক। তো এই প্যারাচৌম্বকীয় পদার্থ কারা, প্যারাচৌম্বকীয় পদার্থ হচ্ছে তারাই যারা হচ্ছে বেসিক্যালি কোন একটা চৌম্বক ক্ষেত্রে খুব সামান্য পরিমাণ আকর্ষণ লাভ করে, ঠিক আছে। প্যারাচৌম্বকীয় কারা, প্যারাচৌম্বকীয় হচ্ছে তারা যারা খুব সামান্য পরিমাণ আকর্ষণ লাভ করে, এটা একটু মাথায় রাখবা, তারাই হচ্ছে প্যারাচৌম্বকীয়, যারা হচ্ছে খুব সামান্য পরিমাণ আকর্ষণ লাভ করবে, সামান্য পরিমাণ যারা কি করবে, আকর্ষণ লাভ করবে, সামান্য পরিমাণ যারা আকর্ষণ লাভ করবে তারা হচ্ছে বেসিক্যালি কি, প্যারাচৌম্বকীয়। আর ডায়াম্যাগনেটিক কি, ডায়াম্যাগনেটিক হচ্ছে যারা বিকর্ষণ করবে, তারা হচ্ছে বেসিক্যালি হচ্ছে আমাদের ডায়াম্যাগনেটিক। আর ফেরোম্যাগনেটিক কি, যারা তীব্র পরিমাণে আকর্ষণ করবে তারা হচ্ছে আমাদের ফেরোম্যাগনেটিক। বেসিক্যালি আমাদের এখান থেকে প্রশ্ন অনুযায়ী, এখান থেকে প্রশ্ন যদি আসেও, প্রশ্ন আসতে পারে এরকম যে H2 এটা কি প্যারাম্যাগনেটিক নাকি ডায়াম্যাগনেটিক, ফেরোম্যাগনেটিক নিয়েও তেমন একটা প্রশ্ন আসে না, এই দুইটা নিয়ে সবচেয়ে বেশি আসলে প্রশ্ন আসে। তো এখন আমরা কথা হচ্ছে আমরা কোন যৌগটা প্যারাম্যাগনেটিক না কোন যৌগটা ডায়াম্যাগনেটিক সেটা বুঝবো কেমনে, এটা বোঝার জন্য একটা টেকনিক আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে নোট দিয়ে আমরা মনে রাখতে পারি। এই যে একটু খেয়াল করি আমরা, যদি আমাদের এই যে বন্ডিং বা বন্ডিং অরবিটাল গুলো ফিল আপ হইতো তারপর আমাদের অ্যান্টি বন্ডিং অরবিটালে যাবে, তাই না? তো অ্যান্টি বন্ডিং অরবিটালে যদি আমাদের বিজোড় সংখ্যক ইলেকট্রন থাকে তাহলে সেটা প্যারাম্যাগনেটিক হবে, আর বিজোড় সংখ্যক ইলেকট্রন যদি না থাকে তাহলে সেটা ডায়াম্যাগনেটিক হয়ে যাবে। আমি আবারও বলি, বন্ডিং অরবিটালে যদি সেটা কি হবে, প্যারাম্যাগনেটিক তখনই হবে যখন সেটা কি বিজোড় সংখ্যক ইলেকট্রন যেখানে থাকবে সেটা তখন কি হবে, প্যারাম্যাগনেটিক হবে। আর যদি বিজোড় সংখ্যক না থাকে তাহলে সেটা কি হয়ে যাবে স্যার, আমাদের ডায়াম্যাগনেটিক হয়ে যাবে। যেমন এইখানে যদি আমি H2 এর ক্ষেত্রে বলি, H2 এর আমাদের অ্যান্টি বন্ডিং যে অরবিটালটা, সে অ্যান্টি বন্ডিং অরবিটালে কোনো ইলেকট্রনই নাই, তার মানে এখানে কোনো বিজোড় ইলেকট্রন নাই, তাহলে এখানে শুধুমাত্র বন্ডিং অরবিটালে আমাদের কয়টা, দুইটা পূর্ণ ইলেকট্রন আছে, তার মানে এটা হয়ে যাবে কি স্যার, এটা নিঃসন্দেহে এটা হয়ে যাবে আমাদের ডায়াম্যাগনেটিক হয়ে যাবে, এটা হচ্ছে আমাদের ডায়াম্যাগনেটিক, ঠিক আছে। একইভাবে আমরা যদি N2 বা নাইট্রোজেনের ক্ষেত্রে আমরা একটু দেখি, নাইট্রোজেনেরও কিন্তু আমাদের অ্যান্টি বন্ডিং অরবিটালে কোনো বিজোড় ইলেকট্রন নাই, তার মানে এইটাও মোটামুটি আমরা কি বলতে পারি, এটাও মোটামুটি হচ্ছে আমাদের ডায়াম্যাগনেটিক হয়ে যাবে। তো এটাই আর কি বেসিক্যালি। তো আমরা কি বললাম, আমরা এটুকু বুঝতে পারলাম যে আমরা চৌম্বকত্ব ব্যাখ্যা করতে পারি, বন্ধন ক্রম ব্যাখ্যা করতে পারি এই মলিকুলার অরবিটাল থিওরির মাধ্যমে। এছাড়াও আমরা স্ট্যাবিলিটিও ব্যাখ্যা করতে পারি বা স্থায়িত্ব ব্যাখ্যা করতে পারি। তো দেখো, আমরা মোটামুটি এই নাইট্রোজেন বলো হাইড্রোজেন বলো এদের প্যারাম্যাগনেটিক, মানে এরা কোনটার চৌম্বকত্ব কি, কোনটা প্যারাম্যাগনেটিক কোনটা ডায়াম্যাগনেটিক, সেগুলো মোটামুটি আমরা বুঝে গেলাম, তাদের বন্ধন ক্রম বা বন্ড অর্ডার নির্ণয় করলাম। তো ওই যে আমি বলছিলাম না যে মলিকুলার অরবিটাল তত্ত্বের মধ্যে আমরা কি বের করতে পারি, কোনো একটা যৌগের বন্ধন ক্রম নির্ণয় করতে পারি, তার চৌম্বকত্ব নির্ণয় করতে পারি, সেটাও বলছিলাম। এবং প্রথম পয়েন্ট আমি লিখছিলাম সেটা হচ্ছে স্ট্যাবিলিটি নির্ণয় করতে পারি। এখন আসি আমরা এখানে স্ট্যাবিলিটি কিভাবে নির্ণয় করতে পারি। এখানে একটা জিনিস একটু নোট আকারে আমাদের মনে রাখলে খুব ভালো হয়। সেই নোটটা কি, সেই নোটটা হচ্ছে বেসিক্যালি বন্ড অর্ডারের সাথে স্ট্যাবিলিটির একটা সম্পর্ক আছে স্যার, সেটা মনে রাখবা। কোনো একটা যৌগের বন্ড অর্ডার হচ্ছে তার স্ট্যাবিলিটির
সমানুপাতিক, স্ট্যাবিলিটির এই সমানুপাতিক, অর্থাৎ এটা মাথায় রাখবা, এখান থেকে এটা বলতে পারো যে যত একটা যৌগের বন্ড অর্ডারের মান, কোন একটা যৌগের যত তুমি বন্ড অর্ডারের মান বৃদ্ধি করবা সেই যৌগের স্থায়িত্ব তত বেশি বাড়বে। এটা আমরা অটোমেটিকই বুঝতে পারতেছি, বন্ড অর্ডার যত বাড়বে তার স্থায়িত্ব তত বাড়বে, কারণ স্ট্যাবিলিটি বাড়তেছে যৌগটা। তো বন্ড অর্ডার যত বাড়বে তার কি হবে, স্থায়িত্ব তত বাড়বে, শক্তি তত কমবে, বেসিক্যালি এরকম। তো স্থায়িত্ব তত বাড়বে। আবার এই যে বন্ড অর্ডারটা আছে, এই বন্ড অর্ডারের সাথে হচ্ছে আমাদের বন্ড যে লেন্থটা আছে, আমাদের বন্ডের যে লেন্থ, সেই লেন্থটা হচ্ছে সম্পূর্ণ ব্যস্তানুপাতিক সম্পর্কে এখানে আমাদের কাজ করে। কিরকম? কারণ দেখো, বন্ড অর্ডার যত বেশি, কোনো একটা যৌগের মধ্যে বন্ধন সংখ্যা যত বেশি, তাদের মধ্যে দূরত্বটা তত কম হবে। এটা হচ্ছে আরেকটা জিনিস মনে রাখতে হবে, তার বন্ড অর্ডার যত বেশি, তার বন্ধন ভাঙার শক্তিও তত বেশি। এটা একটু মাথায় রাখতে হবে। অর্থাৎ কোন যৌগের বন্ড অর্ডার, এই বন্ড অর্ডারটা তোমার যত বেশি হবে, বন্ড অর্ডার যত বেশি হবে, বন্ধন ভাঙার শক্তিও তত এখানে বেশি হবে। বন্ধন ভাঙার শক্তি তত কি হবে, শক্তি তত বেশি হবে। এখানে কেন বলতো বন্ধন ভাঙার শক্তি তত বেশি হবে? কারণ যত বেশি বন্ড অর্ডার তার হবে, তার ভেতরের যে শক্তিটা, মানে বন্ধনগুলোকে ভাঙতে তত বেশি শক্তি এখানে অ্যাপ্লাই করতে হবে। তার মানে একটা জিনিস আমরা, বেসিক জিনিস আমরা এখান থেকে বুঝে গেছি যে কি, কোন একটা যৌগের এই যে বন্ড অর্ডার যত বেশি, সেই যৌগের স্ট্যাবিলিটি বা স্থায়িত্ব তত আমরা বেশি। তাহলে একটু খেয়াল করো, এই যে মলিকুলার অরবিটাল থিওরি আমরা পড়লাম, এই মলিকুলার অরবিটাল থিওরির মাধ্যমে আমরা কি কি জানলাম? এই যে কোন বিভিন্ন যৌগের স্ট্যাবিলিটি ব্যাখ্যা করা যায় সেটা আমরা এখানে বুঝলাম। বন্ড অর্ডার বা বন্ধন ক্রমে ধারণা পাওয়া যায়, যোগ কোন একটা যৌগের চৌম্বকত্ব ব্যাখ্যা করা যায়। মোটামুটি এই তিনটা জিনিস আমরা শিখলাম। এখন কথা হচ্ছে স্যার, একটু মাথায় রাখতে হবে, বন্ড অর্ডার নির্ণয় করে একটা সুন্দর টেকনিক আছে। যারা ইন্টারমিডিয়েটে আসো কিংবা অ্যাডমিশন টেস্টের শিক্ষার্থীরা আসো, তাদের জন্য এটা অনেক বেশি কার্যকরী। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে বন্ড অর্ডার নির্ণয় করার একটা টেকনিক আছে। সেটা হচ্ছে মনে রাখতে হবে, এখানে একটু খেয়াল করো, আমি এই নির্ণয় করার টেকনিকটা একটু দেখাই দিই। আমরা ওই যে বন্ড অর্ডার নির্ণয়ের যে নর্মাল পদ্ধতি, সেটা তো আমরা দেখলামই যে একটা যৌগের কি বন্ডিং যোজ্যতা আছে, বন্ডিং ইলেকট্রন সংখ্যা মাইনাস অ্যান্টি বন্ডিং ইলেকট্রন সংখ্যা ডিভাইড বাই 2 করলে আমরা কি পাই, তার বন্ড অর্ডারটা আমরা পেয়ে যাচ্ছি। তো এখন কথা হচ্ছে, এগুলো যখন এমসিকিউতে আসবে, সাপোজ আমাকে বললো যে অক্সিজেনের বন্ড অর্ডার কত, এরকম একটা কথা বলে দিল, নাইট্রোজেনের বন্ড অর্ডার কত, বা O2 প্লাসের বন্ড অর্ডার কত, এরকম আমাদের বলতে পারে। কিন্তু এগুলো প্রচুর এমসিকিউতে আসে, ইঞ্জিনিয়ারিং কিংবা ভার্সিটি অ্যাডমিশন টেস্টে প্রচুর আসে এগুলা, ইভেন বোর্ড পরীক্ষাতে ইদানিং চলে আসতে পারে এগুলা। তো এটা একটা টেকনিকটা কি, খেয়াল করো। এইটা হচ্ছে আমাদের ইলেকট্রন সংখ্যা, আর এই সাইড হচ্ছে আমরা বন্ড অর্ডারটা। দেখো, ইলেকট্রন সংখ্যা মনে রাখবা, বন্ড অর্ডারটা কিভাবে বসাবা, দেখো 1 2 3 এখানে 20 পর্যন্ত আমাদের টোটাল ইলেকট্রন সংখ্যা আছে, এই 20 পর্যন্ত শিখলেই মোটামুটি হয়। তো 1 2 3 4 এভাবে মনে রাখবা যে যখন ইলেকট্রন সংখ্যা 1, তার বন্ড অর্ডার হচ্ছে কত স্যার, তার বন্ড অর্ডার হচ্ছে বেসিক্যালি 0.5। এটা একটু টেকনিক্যালি মনে রাখতে হবে যে এই যখন 0.1 হবে তখন তার বন্ড অর্ডার হচ্ছে কত, 0.5, তারপর আবার 1, তারপর 0.5, দেন হচ্ছে 0। এই প্রথম 1 থেকে স্যার এটা শেষ। এরপর আবার কি আসি, এরপর আবার 0.5, 1, দেন হচ্ছে কত, যদি 5 হয় তাহলে 0.5, 6 হইলে 1, 7 হইলে কত, সেটা আবার 0.5, 8 হইলে সেটা কত হবে, আবার হয়ে যাবে 0। ঠিক আছে, টেকনিকটা এভাবে আসবে। আবার 9 হইলে কত হবে, 9 হইলে সেটা 0.5 হয়ে যাবে। এরপর একটু মনে রাখবা কি, 9 এর পরে যতগুলো আসবে একদম 3 পর্যন্ত 0.5 করে বাড়াইতে থাকবা। জাস্ট কিভাবে, যখন 10 হবে তখন তার বন্ড অর্ডার হয়ে যাবে 0.5 হইলে 1, 11 হইলে তার বন্ড অর্ডার কত হবে 1.5, 12 হইলে সেটা কত হবে 2, 13 হইলে সেটা কত হবে আমাদের স্যার, 13 হইলে হয়ে যাবে আমাদের 2.5, 14 হইলে কত হবে 3। এই 14 এর পরে আবার কি হবে, বাকি অংশগুলোতে জাস্ট 0.5 করে কমাইতে থাকবা। সেটা কিরকম, যখন সেটা 15 হবে তখন সেটা হয়ে যাবে 2.5, 16 হয়ে গেলে সেটা কত, 16 হয়ে গেলে সেটা হয়ে যাবে আমাদের 2, যখন 17 হবে তখন সেটা 1.5, 18 হইলে সেটা 1, 19 হইলে সেটা কত 0.5, আর যখন ইলেকট্রন সংখ্যা 20 তখন তার বন্ড অর্ডার কত হয়ে যাবে আমাদের 0। তো এই যে দেখো, আমরা যদি টোটাল ইলেকট্রন সংখ্যা বের করতে পারি, তাহলে কিন্তু ইজিলি কোন একটা যৌগের আমরা বন্ড অর্ডার বের করতে পারতেছি। ওই যে মলিকুলার অরবিটাল থিওরির যে চার্ট করে বের করতে হবে সব সময়, ওইটা তো গ বা ঘতে আসলে আমরা সুন্দরভাবে লিখে দিতে পারি, বাট এমসিকিউতে আসলে আমরা কি করব, এই টেকনিকটা অবলম্বন করব। 1 থেকে 4 পর্যন্ত কত, 0.5, 1, 0.5, 0। আবার 5 থেকে 8 পর্যন্ত কিভাবে, 9 পর্যন্ত কিভাবে হবে, 0.5, 1, 0.5, 0, দেন 9 আবার 0.5। এরপরে কি করব আমরা, 3 পর্যন্ত খালি 0.5 করে বাড়াইতে থাকবো, মানে এই যে 1, তারপর 1.5, 2, 2.5, তারপর 3, এরপর আবার 2.5 করে কমাইতে থাকবো। আমরা একটা উদাহরণ করি, তাহলে আমাদের বেশ ভালো হবে। যেমন নাইট্রোজেন,
আমি যদি নাইট্রোজেনের বন্ড অর্ডার বের করতে বলি, ওই কনসেপ্ট বাদ। দেখো নাইট্রোজেনের টোটাল ইলেকট্রন মানে নাইট্রোজেন গ্যাসের ক্ষেত্রে টোটাল ইলেকট্রন কয়টা? একটা নাইট্রোজেনে আছে 7টা, আরেকটাতে আছে কয়টা? 7টা, মানে হলো কয়টা? 14টা। তাই 14টা হলে তার বন্ড অর্ডার কত হয়? 3। এই যে নাইট্রোজেনের বন্ড অর্ডার হচ্ছে 3। একটু খেয়াল করো, একটু আগে আমরা কি দেখে আসছি? এই যে দেখো, একটু আগে কিন্তু আমরা বেসিক্যালি এই যে নাইট্রোজেনের বন্ড অর্ডার বের করে আসছি। কত? 3। দেখো আমরা কিন্তু খুব দ্রুততম সময়ের, জাস্ট অল্প সময়ের মধ্যে আমরা বের করে ফেলতে পারি। তারপরে আমি যদি বলি O2+ এর বন্ড অর্ডার কত হবে? আমি এটা এখন বের করতে বললাম। O2+ এর টোটাল ইলেকট্রন সংখ্যা বের করে ফেলি না। O2+ এর টোটাল ইলেকট্রন কয়টা? অক্সিজেনের একটাতে আছে 8টা, আরেকটাতে আছে 8টা। টোটাল কয়টা হলো? 8টা প্লাস 8টা কয়টা হলো? 16টা। কিন্তু এখানে যে একটা প্লাস আছে, একটা প্লাস মানে কি একটা ইলেকট্রন সে দিয়ে দিছে। তাহলে 16 - 1 কয়টা হলো? 15টা। তাহলে 15 হলে তার বন্ড অর্ডার কত স্যার? 15 হয়ে তার বন্ড অর্ডার হচ্ছে 2.5।